আমি চৈতালি একদিন রাতে আমি যখন একা শুয়েছিলাম তখন আমার মামা আমার কাছে এসে আমার চাদরের ভিতরে ঢুকে পড়েছিল এবং আমার কানের কাছে এসে আস্তে করে বলেছিল, ভাগ্নি, আজকে একটা নতুন জিনিস শিখব। আমি বললাম, মামা তুমি আমায় কি শেখাবে? মা বলল, তোমায় আজ এমন একটা জিনিস দেখাব যা কাউকে বলা যাবে না। তারপর মামা বলল, কাল তোমাকে শেখাব। তারপর দিন পর পুলিশকে দিয়ে আমার সঙ্গে রোজ রাতে আমার নিজের মামা আলগা পুরুষ মানুষদের আমার ঘরের ভিতরে নিয়ে আসত এবং সারা রাত আমার মামা 2-3 জন পর পুরুষ মিলে আমার সঙ্গে সারা রাত। আমার সঙ্গে কি করেছিল বন্ধুরা, তোমরা জানলে ঠিক থাকতে পারবে না। আসলে আমি গ্রামের একজন গরিব ও অশিক্ষিত মেয়ে ছিলাম। বাবা মারা যাওয়ার পরে 2 বছর ধরে আমার মামাই আমাদের সংসার চালিয়ে দিচ্ছিল। না হলে তো আমরা মা ও মেয়ে না খেয়ে মারা যেতাম। তাই আমাকে খুব ভালোবাসতাম, খুব বিশ্বাস করতাম। এদিকে আমার 20 বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও আমার মা তো কোনোদিন আমার বিয়ের জন্য কোনো রকম চিন্তাভাবনা করত না। সে শুধু একটাই কথা বলতো, তোর মামা না থাকলে তো আমাদের পেট ভরত কি করে। কিন্তু আমার বিয়ে দেওয়ার ব্যাপারে একবারও চেষ্টা করত না বা কোনোরকম কোনো কথাই বলতো না। আমার মামা যখন 2 বছর ধরে আমাদের সংসার চালিয়ে দেয়, তারপরে একদিন মামা হঠাৎ করে আমাদের বাড়িতে এসে আমাকে বলল, আমার জন্য নাকি একটা অনেক বড় খুশির খবর আছে। মামা নাকি দিল্লি শহরে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। মামার কথা শুনে তো আমার মা ভীষণ খুশি হয়েছিল, কিন্তু আমি নিজে অনেক বেশি ভয় পেয়েছিলাম। কারণ আমি অনেক গরিব ও অশিক্ষিত মেয়ে ছিলাম এবং জীবনে কোনোদিন শহরে যাইনি। তাই শহরের পরিবেশটা যে কেমন সেটার ব্যাপারে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। আমি তখন আমার মামাকে বলেছিলাম, মামা, আমি শহরে গিয়ে কি কাজ করব? তুমি আমার জন্য এমন কোনো চাকরির ব্যবস্থা করেছ যে তুমি এত খুশি আছি এবং আমাকে শহরে নিয়ে যেতে চাইছ। এমনকি আমি তো সেলাই ও মেশিনের কাজ জানি না। মামা, তাহলে আমি শহরে গিয়ে কি কাজ করব? মামা তখন আমার কপালে হাত রেখে বলেছিল, আরে পাগলি, তুই এত ভাবিস না। নিজের মামার উপর ভরসা রাখো। আর এত চিন্তা করার কি আছে, আমি তোকে শহরে নিয়ে যাই এবং যেখানে নিয়ে যাবে সেখানকার কর্মচারীরা তোকে সব কিছু শিখিয়ে দেবে। আমি ওখানকার ব্যাপারে সব কিছু খোঁজখবর নিয়ে এসেছি। এমনকি কিছুদিন আগে আমি নিজে গিয়ে সেখানকার পরিবেশ দেখে এসেছি এবং সেখানে গিয়ে কিছুদিনের মধ্যে সেখানকার সব কাজকর্ম শিখে যাবে এবং অনেক টাকা মাইনে পাবে। তাহলে তোর মায়ের উত্তর কোনো অসুবিধে বা টাকার জন্য কোনো কষ্ট হবে না এবং তোর জীবনটাও পাল্টে যাবে। অনেক টাকা পয়সা জমিয়ে 1 বছরের মধ্যে তোর বিয়েটাও আমরা দিতে পারব। এমনিতেই তো তোর বয়স 24 বছর হয়ে গেছে এবং বিয়ে দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নেই। তাই তুই যখন সেখানে চাকরি করবি সেই চাকরির টাকা জমিয়ে তোর বিয়ে আমিও তোর মা মিলে দিতে পারব। আমার কথা শুনে আমার মা ও তখন আমাকে শহরে পাঠাতে রাজি হয়েছিল এবং মা যখন আমাকে শহরে পাঠাতে রাজি হয়েছিল তখন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার মামার সঙ্গে শহরে যেতে রাজি হয়েছিলাম। যেহেতু আমার মা চেয়েছিল আমি যাতে শহরে যাই, আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে। কিন্তু আমার মামা আমাদের বাড়িতে থাক। কিন্তু কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেনি যে আমার মামা আমার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করবে। বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে বাবার মতো করে মনে করতাম, কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি যাকে আমি বাবা মনে করব সে আমার সঙ্গে এরকম করবে। মামা ও মায়ের কথা শুনে আমিও তখন শহরে যাওয়ার জন্য খুব উত্তেজিত ছিলাম এবং 2 দিন পরে আমার মা আমাকে মামার সঙ্গে শহরে পাঠিয়ে দেয়। জীবনে প্রথমবার শহরের পরিবেশ দেখেছিলাম এবং খুব ভাল লেগেছিল, কিন্তু জানতাম না যে এই ভাল লাগার মধ্যে আমার জীবনের খারাপ দিনটা এগিয়ে আসছে। তারপর শহরে পৌঁছানোর পরে একটা গলির ভেতরে দিয়ে মামা আমাকে নিয়ে যাচ্ছিল এবং সেই গলির ভিতর দিয়ে একটা অনেক বড় বাড়িতে আমার মা আমাকে নিয়ে প্রবেশ করেছিল। বাড়িতে ঢুকতে আমি ও আমার সোফার মধ্যে বসে পড়েছিলাম এবং অত বড় বাড়িতে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ অত বড় বাড়ি তো আমি আমার জীবনে কখনো দেখিনি। তারপর কিছুক্ষণ পরে দোতলা থেকে একজন মোটাসোটা মহিলা নিচে নেমে এল এবং তার সঙ্গে আরও 23 জন পুরুষ মানুষ ছিল। মহিলাটি মুখের মধ্যে পাঞ্চি বোধ ছিল, তার কপালে একটা লাল রঙের বড় টিপ ছিল এবং তার সাজগোজ ভীষণ অন্যরকম ছিল। সে নিজের খোপার মধ্যে লাল রঙের ফুল লাগিয়ে রেখেছিল এবং অনেক গয়নাও পরেছিল। ওনাকে দেখার পরে আমি বুঝতে পেরেছিলাম যে উনি হয়তো এত বড় বাড়ির মালকিন। তারপর আমাকে ও মামাকে দেখার পরে মামার সঙ্গে ওই মহিলার কথোপকথন শোনার পরে বুঝতে পারলাম যে মামা ওই মহিলাটিকে খুব ভালোভাবে চিনি। তারপর ওই মহিলাটি আমার পা থেকে শুরু করে উপর পর্যন্ত খুব ভালোভাবে দেখতে শুরু করল এবং আমাকে দেখার পরে আমাকে বলল,
"কি রে বাবু, এত বয়স্ক মেয়েকে নিয়ে এসেছিস? তুই তো জানিস আমার এখানে ৩০ বছর পরে আর কোনো দাম থাকে না।" আমার মামার নাম বাবলু। তখন আমার বাবলু মামা ওই মহিলার সামনে হাত জোর করে বলল, "মার্কিন, আমার ভাগ্নে কিন্তু একদম খাঁটি, আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কোনো কথা বলেনি। আপনি আমার ভাগ্নিকে কাজে লাগালে অনেক লাভবান হবেন।" ওই সময় আমার মামা ওই মহিলার মাঝে কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার সঙ্গে অনেক বড় অন্যায় হতে যাচ্ছিল। তারপর আমার মা আমার কথাগুলো শুনে ওই মহিলা আমার মামাকে নগদ ৫,০০০ টাকা দিয়ে বলেছিলেন, "থেকে আর ১ টাকাও বেশি তোকে দিতে পারব না। তাই দরকার হলেই টাকাটা নিতে পারি, আর না হলে তোর ভাগ্নিকে নিজের সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারিস।" তারপর ৫,০০০ টাকা হতে নিল। আমার মামা অনেক খুশি হয়ে ওই মহিলার পাথরে প্রণাম করে সেখান থেকে বেরোতেই যাচ্ছিল। ঠিক তখনই আমি সব কিছু বুঝতে পেরে আমার মামার কাছে যাচ্ছিলাম, এটা বলার জন্য যে সে আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে। কারণ আমার মামা আমাকে সেখানে ওই মহিলার কাছে বিক্রি করে দিয়েছিল। আমার নিজের মামা আমাকে ৫,০০০ টাকার জন্য বিক্রি করে দিয়েছিল। তারপর আমি যখন ওই বাড়িতে থাকতে রাজি হয়নি, তখন ওই মহিলা তার ছেলেদের দিয়ে আমাকে ধরে নিয়ে গিয়ে উপরের ঘরে বন্দি করে রাখতে বলেছিল। ওই সময় আমি কাঁদতে কাঁদতে মাকে বলেছিলাম, "মামা, আমি এখানে থাকতে চাই না, আমাকে এখান থেকে বাড়ি নিয়ে চলো। তুমি আমাকে এভাবে বিক্রি করতে পারো না। আমি বাড়ি যেতে চাই, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চল। দয়া করে আমায় এখানে ফেলে যেও না।" কিন্তু আমার মামা তো আমার দিকে আর ফিরেও তাকায়নি এবং সেখানে আমাকে রেখে চলে গিয়েছিল। তারপর ওই মহিলাটি যখন আমাকে একটা ঘরে বন্দি করে রেখে দেয়, তখন আমি অনেক বেশি অস্থির হয়ে পড়েছিলাম নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য, এবং আমি ভয়ে জোরে জোরে কাঁদতে শুরু করেছিলাম। কারণ স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের মামা আমাকে শহরে নিয়ে আসার পরে এমন একটা জায়গায় বিক্রি করে দেবে। তারপর সেদিন সারাদিন আমাকে ঘরে বন্দি করে রেখেছিল। তারপর সন্ধ্যাবেলায় ওই মহিলাটি নিজে আমার ঘরের ভিতরে এসেছিল, যে মহিলাটিকে ওই বাড়ির সবাই কিন্তু মালকিন বলে ডাক। আমি তো ওনাকে দেখা মাত্রই অনেক জোরে কাঁদতে কাঁদতে ওনার হাতে পায়ে ধরে বললাম, "মালকিন, আমাকে এখান থেকে বাড়ি যেতে দিন, আমি এইসব কাজ করতে পারবো না।" মালকিন তখন আমাকে জোরে পিছন দিকে ঠেলে দিয়ে বললেন, "প্রত্যেকটা মেয়ের এসব নাটক আমাকে দেখতে হয়, তাই তোকে বলে দিচ্ছি আমার এখানে বেশি নাটক চলবে না। একটু পরেই কিন্তু বিদেশি মেহমান আসবে এবং ত্বকের সাথে খুব সুন্দর করে সাজিয়ে দেবে এবং ভালোভাবে সুন্দর করে তৈরি হয়ে থাকবে। আর আমার মেহমানদের খুব খুশি করবি, এর বদলে তুই অনেক টাকা পাবি, তোকে তো আমি ফ্রিতে কাজ করাব না। তাই এসব কান্নাকাটিও নাটক করা বন্ধ কর। আর একটা কথা ভালো করে শুনে রাখো, এখান থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে কিন্তু পালাতে পারেনি। তাই তুইও পালানোর চেষ্টা একদম করবি না, নইলে কিন্তু খুবই খারাপ হবে।" সেদিনের থেকেই আমার জীবনের সব কিছু পাল্টে যায়। আমি যেটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি সেটাই আমার সঙ্গে হয়েছিল। তারপর সেদিন রাতের বেলা আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও একটা ৫০ বছর বয়স্ক মানুষ আমার সঙ্গে সারা রাত, এমনকি ওই লোকটা যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করে, তখন আমি প্রথমেই ৫০ বছরের লোকটার সামনে হাত জোড় করে অনেক কাকুতি মিনতি করেছিলাম। কিন্তু ওই ৫০ বছরের লোকটা আমার কোনো কথাই শোনেনি। সেদিনের পর থেকে আমি অনেক চেষ্টা করেছিলাম ওই বাড়ি থেকে পালানো, কিন্তু আমি পালাতে পারিনি। এমনকি ঘরগুলোতে একটা জানালা ছিল না। এবং সে দিনের পর থেকে প্রত্যেক দিন নতুন নতুন লোক সারারাত আমার সঙ্গে। এভাবে প্রায় ১ মাস হয়ে যাওয়ার পরে আমি বাধ্য হয়ে এটা কি আমার ভাগ্য বলে মনে করে নিয়েছিলাম। তারপর ১ মাস ওই বাড়িতে কেটে যাওয়ার পরে শহীদুল নামে একটা ৩৫ বছরের লোক আমাকে দেখার পরে আমার সঙ্গে সময় কাটাতে চাইতো এবং শেষ সপ্তাহে ৪ দিন করে আমাদের বাড়িতে আসতো এবং আমার সঙ্গে সারারাত সময় কাটান। এইভাবে ধীরে ধীরে শহীদুলের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, কারণ সে সবার চাইতে অনেকটাই আলাদা ছিল। কিন্তু শহীদুল অনেক সময় টাকা দিয়ে শুধুমাত্র আমার সঙ্গে নিজের মনের কথাগুলো বলতে আসতো এবং সারা রাত ধরে আমার সঙ্গে গল্প করত। সে যখন আমার কাছে আসতো তখন নিজের দুঃখের কথাগুলো বলতো। আসলে তার স্ত্রী তাকে ছেড়ে একটা পরপুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং তারপর থেকে সে নিজের মনের কষ্ট দূর করার জন্য এই বাড়িতে আসে এবং ধীরে ধীরে আমাদের মাঝে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এতটাই হয় যে সেদিন না থাকতে পেরে আমি নিজের মনের সব কথা কিন্তু শহীদুলকে বলেছিলাম যে কিভাবে আমার নিজের মামা শুধুমাত্র ৫,০০০ টাকার লোভে আমাকেই বাড়িতে বিক্রি করে দিয়ে চলে গেছে।
এভাবে আমার প্রায় ওই বাড়িতে থাকতে 7 মাস হয়ে যায়। তারপর সেদিন যখন শহীদুল বাবু আমাকে একটা কথা বলেছিল তখন আমি ওই কথাটা নিয়ে অনেক ভেবেছিলাম। আসলে শহীদুল বাবু আমাকে বলেছিল, তোমার মামা না হয় তোমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে, কিন্তু তোমার মা কি তোমার একবারও খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি? এতদিন হয়ে গেছে, তোমার মা তো তোমাকে দেখে যেতে পারেন। সেদিন শহীদুল বাবুর কথা শুনে আমার মনেও কিন্তু খটকা লেগেছিল। ওদিকে শহীদুল বাবু অন্য পুরুষদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য প্রত্যেক দিন রাতে মালকিনকে অনেক বেশি টাকা দিয়ে আমার সঙ্গে গল্প করত। এবং এইভাবে আমি যখন একদিন মা হয়ে যাই তখন আমি খুব ভালোভাবে জানতাম যে শিশুটি কার। আমি যখন মা হয়েছিলাম আমি আর বাড়ির কাজ করতে পারতাম না। তারপর 10 মাস পরে যখন আমার বাচ্চা হয়, তখন আমার বাচ্চা হওয়ার 1 মাস পরে আবার মালকিন আমাকে কাজে লাগিয়ে দেয় এবং আমি একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছিলাম। এবং এতদিন পরে যখন আমার প্রথম গ্রাহক আসে তখন তাকে দেখা মাত্রই কিন্তু আমি তাকে খুশি হয়েছিলাম, কারণ সেদিন শহীদুল এসেছিল। তখন আমি তাকে এটা বলিনি যে আমার সন্তানটা তার সন্তান, কিন্তু আমি তাকে এটাও বলেছিলাম যে আমি আর এখানে থাকতে চাই না, কারণ আমি খুব ভালোভাবে জানতাম যে আমার মেয়ের বড় হওয়ার পরে কিন্তু মালকিন আমার মেয়েকেও এরকম কাজে লাগিয়ে দেবে এবং তার ভবিষ্যৎ তো খারাপ করে দেবে। তাই যেমন করে হোক আমি আমার মেয়ের ভবিষ্যৎ ভালো করার জন্য সেখান থেকে পালানোর উপায় খুঁজছিলাম। এবং সেদিন আমি শহীদুলকে বলেছিলাম যে যেমন করে হোক না কেন আমাকে যাতে এখান থেকে আমার মায়ের কাছে গ্রামের বাড়িতে রেখে দিয়ে আসে, তাহলে তার এই জয় আমি জীবনে কোনোদিন ভুলব না। আমার সব কথা শোনার পর শহীদুল ও আমার সাহায্য করতে রাজি হয়েছে। তার 3 দিন পরেই শহীদুল মালকিনকে 3 গুণ টাকা বেশি দিয়ে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিল এবং টাকা বেশি পেয়ে মালকিন মঞ্জুলবাবুর প্রস্তাবে কিন্তু রাজি হয়ে গিয়েছিল। কিন্তু মালকিন আমাকে আগেই বলেছিল যে আমি নিজের বাচ্চাকে যাতে বাড়িতে রেখে যায়, মানে মালকিনের কাছে যাতে রেখে যায়, আমার বাচ্চাটাকে মালকিনের কাছে রেখে যেতে হবে। এবং আমি এই প্রস্তাবে কিন্তু রাজি হয়েছিলাম। তারপর সেদিন আমিও শহীদুল যখন চুপচাপ আমার গ্রামের বাড়ির জন্য রওনা দিই তখন কিন্তু শহীদুল বাবু আমাকে ট্রেনে বসে দিয়েছিল এবং আমার হাতে 5,000 দামের একটা মোবাইল ফোন দিয়েছিল ও তার আরেকটা মোবাইল ফোনের নাম্বার আমাকে দিয়েছিল, বলেছিল কোনো কিছু অসুবিধা হলে আমি যাতে তাকে ফোন করি, আমি তোমার সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই কথাটা শহীদুল বলেছিল এবং মালকিন কিন্তু এরা জানত না যে আমি আমার ব্যাগের মধ্যে আমার বাচ্চাটাকে চুপচাপ ধরে নিয়েছিলাম, যেটা বাড়ির কেউ জানত না। তার পরের দিন সকালবেলা আমি যখন আমার গ্রামের বাড়ি পৌঁছে যাই তখন আমার মা আমাকে 1-1.5 বছর পর দেখে খুব খুশি হয়েছিল। কিন্তু সেদিন রাতে আমার মায়ের আসল চেহারা দেখে তো আমার মনে হলো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ল। যখন আমার নিজের মা আমাকে ঘরের ভিতরে ডেকে আস্তে করে সব কিছু বলেছিল যে আমি বাড়ি থেকে আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে পালিয়ে চলে এসেছি, তখন আমার মামা বাড়ির মালকিনকে ফোন করে সবকিছু বলেছিলেন। আমি যখন আমার মায়ের সত্যিটা জানতে পেরেছিলাম তখন আমিও লুকিয়ে শহীদুলকে ফোন করে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম। এবং আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মতো একজন মহিলার সাহায্য করতে শহীদুলের মতো একটা ভদ্রলোক এগিয়ে আসবেন। তারপর সেদিন রাতে ওই বাড়ির মালকিন তার 23 জন চাওলাকে নিয়ে এসেছিল, আর এদিকে শহীদুল পুলিশ নিয়ে হাজির হয়েছিল। তারপর আমি আমার সমস্ত কথা পুলিশকে খুলে বলি। তারপর মামা এবং মার্কিনকে এই নিষিদ্ধ ব্যবসা করার জন্য তাকে পুলিশ ধরে নিল, আর আমার মা আমার